অপর সঙ্গী হিসাবে উপস্থিত রয়েছেন জনাব নূর মোহাম্মদ রুবেল, জেলা ছাত্রদল। উপস্থিত রয়েছেন জাকারিয়া মঞ্জু, পৌর আহ্বায়ক ভোলা সদর ছাত্রদল। উপস্থিত রয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। উপস্থিত রয়েছেন খন্দকার রিয়াজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল। উপস্থিত রয়েছেন এবং কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন মোহাম্মদ মিলন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। উপস্থিত রয়েছেন জাহিদ হাসান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের সভার প্রধান অতিথির অনুমতি ক্রমে এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি, মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আলহাজ ডাক্তার কামাল উদ্দিন। জনাব আলহাজ ডাক্তার কামাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মনপুরাবাসী, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের প্রাণপ্রিয় নেতা, মনপুরাবাসীর প্রাণপ্রিয় নেতা, আজকের সভার প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম রন ভাই। রন ভাইকে ভালো জানেন? আপনারা ভালো জানেন তো? দুহাত তুলে একটু করতালি দেন। পিছনের লোকটা পিছনে পিছনে। ধন্যবাদ ধন্যবাদ। উপস্থিত আছেন ঢাকা থেকে আগত আমাদের মহান নেতার সভার সঙ্গী এবং নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ভোলা জেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন চোর পেশনের নেতৃবৃন্দ ও আমার মনপুরার আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপির নেতৃবৃন্দ, আমার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, সকল স্বেচ্ছাসেবক দল বলছি, সকল দলের নেতৃবৃন্দকে আজকে আমি প্রাণ দ্বারা অভিনন্দন জানাই। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ আছি, আপনারা আমাদেরকে মুগ্ধ করেছে। আজকের সময় আমি অল্প কথা বলবো, যেহেতু আমার পরেই আমি করে দেওয়ার কথা। নেতা বক্তৃতা দিলে আর লোক থাকে, এজন্য একটু বলে নিলাম, মনে কিছু নিবেন না। নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা কখন থেকে যারা জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা সংবাদ সম্মেলন করেছিল, আমরা আপনাদের প্রতিনিধি হিসাবে নন ফাইল অনুমতি নিয়ে স্লিপ নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করেছি। জানেন জানেন বহুবার বলেছি, জানেন। যাওয়ার পরে আমাদের পাঁচজনকে বলে, তোমরা ওর কথা শোনো কেন? ও কি দলে কি ম্যাডাম নির্বাহী কমিটির সদস্য, তোমার নির্বাহী কমিটির সদস্য, কিসের নির্বাহী কমিটির সদস্য? তোমরা কমিটি করবা। সেই থেকে নেত্রীর কথা শুনো আমরা কমিটি করেছি। আমরা আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে ভোলা, বরিশাল, ঢাকা
প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি। আমরা যোগ দিয়েছি 10 ডিসেম্বর, 28 অক্টোবর, সেই দিন বিভীষিকাময় আমার মনপুরার ছেলেরা ভাইয়ের চতুর্পাশে ছিল। আমরা পালিয়ে এসেছিলাম, মনপুর আসতে পারি নাই, ভোলাতে নেমে চর ফসল নিয়ে এসেছি। আপনারা যারা আজকে অন্য মতের, অন্য দল থেকে, অন্য দল নাই আমাকে বিএনপি এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এখনো যারা বুঝেন নাই, বুঝতে বাকি রয়েছে কিছু, চলে আসেন, আপনাদেরকে ধন্যবাদ দিব। আপনাদেরকে আমরা সাথে নিয়ে রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। এদেশের উন্নয়নের জন্য নয়ন ভাইয়ের মতো একটি পরিচ্ছন্ন রাজনীতিবিদ প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি স্মরণ করি আমাদের মরহুম আলী মিয়া মাস্টারকে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার বন্ধু সালাউদ্দিন চৌধুরীকে, মরহুম সালাউদ্দিন চৌধুরী আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা এই আন্দোলন সংগ্রামে আত্মাহুতি দিয়েছিল, যারা দেশে শুধু জুলাই আগস্টে না, তার আগে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ভোলায়, মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জে, সেই আপনার নরসিংদীতে যারা প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আপনাদেরকে, আমার সময় শেষ, আমি ফারুক মিয়ার আত্মার মাগফিরাত কামনা করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি মুস্তাফিজ মিয়ার, শ্রদ্ধার সাথে স্মরণ করি মুস্তাফিজ মিয়াকে, তারা আমাদের সাথে ছিল। তো আমি আর না বলি, আপনারা আমাদের প্রাণীয় নেতার কথা শুনবেন, আমাদের বক্তৃতা দেওয়ার কথা না। সবাই আরেকটা হাতের তালি দিয়ে আমার নেতাকে, প্রাণীয় নেতাকে আবার একটু ধন্যবাদ। সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজলত সদল নেতা এবং কর্মীদের ভিতরে যিনি ইতিমধ্যেই একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সুখ্যাতি লাভ করেছেন, সেই আমাদের নেতা, বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদে বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, জননন্দিত যুব সম্রাট, আমাদের প্রাণের স্পন্দন, সারা বাংলাদেশকে যিনি ইতিমধ্যে একটি শক্তিশালী যুবদলের কেন্দ্রের হিসেবে পরিচিতি লাভ করার সক্ষমতা অর্জন করেছেন, সেই আমাদের জননন্দিত যুবনেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম রন। একটু পরেই আজান হবে, তো বক্তব্য আমার তাড়াতাড়ি শেষ করা উচিত, কারণ আপনারা তো অনেক দূর থেকে এসেছেন। যাই হোক, যে কথা আমি ভাবছিলাম যে গণসংবর্ধনা যাকে ঘিরে হয়, তার পক্ষে প্রচুর প্রশংসা বক্তৃতার মধ্যে বেরিয়ে আসে, এবং এই প্রশংসা সাধারণত একতরফাই হয়। কেননা আমার ভালো দিকগুলোর কথাই শুধু বলা হয়, তাও বাড়িয়ে বলা হচ্ছে, যদিও এত প্রশংসা পাওয়ার যোগ্যতা আমার নেই। তবে এই প্রশংসা পাওয়ার যোগ্যতা
মনপুরাবাসীর রয়েছে। কারণ চরপেশন এবং মনপুরা রাজনীতি করার আগ্রহ তৈরি করার ক্ষেত্রে যারা আমাকে উৎসাহিত করেছেন তারা হলেন বিএনপির মনপুরার নেতৃবৃন্দ। এই কামাল ভাই, মান্নান ভাই সহ এই মঞ্চে যারা রয়েছেন তারাই আমার মধ্যে আগ্রহ তৈরি করেছেন চরপেশন মনপুরা রাজনীতি করার জন্য। এবং আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি মনপুরে এসেছিলাম, সেই তখনই আমাকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, সেজন্য আমি বলছি যত প্রশংসা আপনারা আমার করলেন তার চেয়ে বেশি প্রশংসা মনপুরাবাসীর পাওয়ার যোগ্যতা রয়েছে। বন্ধুরা আমার, গতকালকে চরপেশনের মানুষ উজাড় করে তাদের ভালোবাসা দেখিয়েছে, আজকে মনপুরার মানুষ একই পথে হেঁটেছে। মনপুরা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন ডাক্তার কামাল হোসেন, সাবেক চেয়ারম্যান। উপস্থিত মনপুরার আপনাদের প্রিয় নেতা আব্দুল মন্নান হাওলাদার, জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, যিনি অসুস্থ। আমি এই সভায় আপনাদের প্রত্যেকের কাছে আব্দুল মান্নান হাওলাদারের রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছি। উপস্থিত মনপুরার বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, যাদের চেষ্টার ফসল হচ্ছে আজকের এই বৃহৎ সমাবেশ। মঞ্চে উপবিষ্ট ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য, ভোলা কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক সভাপতি, আমার খুব প্রিয় ভাজন, আপনাদেরও প্রিয় ইয়ারুল আলম লিটন। উপস্থিত আমার স্নেহভাজন, আমার প্রিয় শিক্ষকের সন্তান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি রাসেল মাহমুদ। উপস্থিত ভোলা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, দুঃখিত, ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সাবেক যুবনেতা তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন সহ মঞ্চে উপবিষ্ট অনেক নেতৃবৃন্দ। আপনাদের মনপুরে একজন কৃতি সন্তান রয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, আপনাদের সামনে বক্তব্য রেখেছে আলিজা আহমেদ মিজান। চরপেশনের অনেক কৃতি সন্তান রয়েছে, আব্দুল্লাহ আল নোমান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন, মহিউদ্দিন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এরকম আরো রয়েছে, জাহিদ রয়েছে, আমি হয়তো সকলের নাম এই মুহূর্তে বলতে পারছি না। যাই হোক, আমার সাথে ঢাকা থেকে আগত অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আমার বন্ধু রফিক আহমেদ ডলার, স্নেহভাজন ফিরোজ আব্দুল্লাহ, মনিউদ্দিন রুবেল সহ অনেক নেতৃবৃন্দ। বক্তব্যের কলবর দীর্ঘ করার সুযোগ নেই, আজানের ধ্বনি শোনা যাচ্ছে। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা জানাতে চাই, স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি,
তিনি স্বাধীনতার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছেন, তাতেই ক্ষান্ত হননি। তিনি বাংলাদেশের সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষকে একই পরিচয় আবদ্ধ করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছেন। শুধু তাই নয়, দেশ, মাটি, জীবন, ধর্ম, শিক্ষা এবং বোধের আলোয় গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তিনি ধারণ করেছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে মুসলমানদেরকে সম্মানিত করেছেন, আমাদের ধর্ম ইসলামের প্রতি আনুগত্য দেখিয়েছেন। তিনি বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যা ৭২-এর সংবিধানে ছিল না। যিনি একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি আমাদের উপহার দিয়েছিলেন। সত্যি কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বললে তারও অনেক কিছু বলতে হবে। যার আদর্শ উপর দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গত ১৬ বছর কত নিন্দার শিকার হয়েছেন, মিথ্যাচারের শিকার হয়েছেন, ইতিহাস বিকৃতির শিকার হয়েছেন, কিন্তু তার জনপ্রিয়তা বাংলাদেশে এক বিন্দু কমেনি। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের মানুষের সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে করতে আপসীন নেত্রী হিসাবে খেতাব লাভ করেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন, অর্থাৎ মাদার অফ ডেমোক্রেসি, যার নামের সাথে শুনতে আমাদের সবচাইতে ভালো লাগে। তিনি আমাদের প্রিয় নেত্রী, যার ব্যক্তিত্বের দৃঢ়তা হিমালয় পর্বতের চেয়েও ভারী, জাতির সামনে দেওয়া যার কমিটমেন্ট ইস্পাতের চেয়েও কঠিন। বাংলাদেশি জাতীয়তাবাদের উজ্জীবিত যে নেত্রী, দেশপ্রেম সূর্যালোকের মতোই দীপ্যমান, তিনি হলেন আমাদের প্রিয় নেত্রী, প্রকৃতি সত্য সৌন্দর্য আর মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সম্মান জানাতে চাই আমাদের প্রিয় নেতা, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশে গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখছি, যিনি বাংলাদেশে প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর ধীর ও নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার সম্বন্ধে আরেকটি কথা বলার আগে আমি অন্য দুইটি কথা বলতে চাই। তাহলে পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈরশাসকের একটি ছিল শেখ হাসিনা সরকার। ১৬ বছর পরে হলেও তার পতন হয়েছে। তার কারণটা কি? পৃথিবীর এরকম আরো অনেক দেশে এরকমের নিকৃষ্টতম ফ্যাসিবাদ এবং নিষ্ঠুরতম স্বৈরশাসক ছিল। আপনারা অনেকেই নিশ্চয়ই নাম শুনেছেন, পেরুর নাম শুনেছেন। সেখানে পিনোশে, যাকে ১৭ বছর পরে হলেও ক্ষমতা থেকে নামতে হয়েছিল। যেমন আলজেরিয়ার আব্দেল আজিজ বুতাকেলেফা, তাকে ২০ বছর পরে হলেও ক্ষমতা থেকে নামতে হয়েছিল। রোমানিয়ার চাশেস্কু ২২ বছর পরে হলেও নামতে হয়েছিল। মিশরের হোসনি মোবারক ৩০ বছর পরে হলেও ক্ষমতা থেকে নেমেছেন। কঙ্গোর মবুতু ৩৬ বছর
ক্ষমতায় ছিলেন, তারপরে নামতে বাধ্য হয়েছেন। জিম্বাবুয়ের মুগাবে 37 বছর ছিলেন, রেজা শাহ পাহলভি 38 বছর ছিলেন, গাদ্দাফি 42 বছর ছিলেন, তারপরে নামতে বাধ্য হয়েছেন। সিরিয়ার আসাদ কয়দিন আগে নামতে বাধ্য হয়েছেন। কোন বিষয়টি স্বৈরশাসককে ক্ষমতা থেকে নামতে বাধ্য করে তা কি জানেন? তা হল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদের পতনের ঘটানোর আকাঙ্ক্ষা। বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের হৃদয়ে যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষাকে জাগ্রত করে রেখেছিলেন, তিনি হলেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা তার আকাঙ্ক্ষাকে ধারণ করি। বন্ধুরা আমার, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জন হয়নি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকেই দখলদারিত্বে নেমে গেছে, চাঁদাবাজিতে নেমে গেছে। কিন্তু আপনাদের খেয়াল রাখা দরকার, রাজনীতির গুণগত মান পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে। আমার আপনার চাঁদাবাজির জন্য কিংবা পাশের বাজারের ওই দোকান দখল করার জন্য নিশ্চয়ই 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব আমাদের নেতা তারেক রহমান দেননি। তিনি কেন নেতৃত্ব দিয়েছেন? কারণ স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের গত 16 বছরে কোনো স্বাধীনতা ছিল না। নামে মাত্র একটি পার্লামেন্ট ছিল, কিন্তু পার্লামেন্টের কোনো কার্যকারিতা ছিল না। নির্বাচন কমিশন ছিল, কিন্তু আমাদের ভোটাধিকার ছিল না। আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার থেকে আমরা কি বঞ্চিত হইনি? বন্ধুরা আমার, র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে তো আমরা ঘরে ঘুমাতে পারিনি, ঠিক না? প্রশাসন ছিল, নিরপেক্ষতা ছিল না। পররাষ্ট্রনীতি ছিল, কিন্তু নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ মানুষের উপহাসের পাত্র ছিল। বিদেশি রাষ্ট্রদূতদের মুখে আমরা উপহাস শুনেছি। বন্ধুরা আমার, কারণ গত 16 বছরের ফ্যাসিবাদী সেই আওয়ামী সরকার পাহাড়ের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বন্ধক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। বন্ধুরা আমার, গত 16 বছরে তো আমরা দেখেছি শেয়ার মার্কেট ছিল, কিন্তু শেয়ার মার্কেটে 32 লক্ষ যুবকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা পাইনি, অথচ ফেনী নদের পানি আমাদেরকে দিতে বাধ্য করেছে গত 16 বছরের ফ্যাসিবাদী সরকার। বন্ধুরা আমার, এই সকল অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সোচ্চার করে আন্দোলন রচনা করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সে আন্দোলন সফল করতে কত মায়ের বুক খালি হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। শত শত সন্তানহারা মায়ের মাতৃকোলের শূন্যতা, শত শত বোনের ভাই হারানোর আহাজারি, শত শত স্বামীহারা বধূ বৈধব্যকে চিরজীবনের জন্য সমস্ত সত্তায় ধারণ করে চিৎকার করে স্বামী হত্যার বিচার চাওয়া, কিংবা কত সহযোদ্ধার হাত করা পরিহিত অবস্থায় থানা গ্যারেজ থেকে লাশ নিয়ে আসা, কিংবা বাবার জানাজায় পায়ে দান্ডাবেরি পরে সেই জানাজায় অংশগ্রহণ করা, এই সকল কি কোনো ত্যাগ ছিল না? এই ত্যাগ নিশ্চয়ই পাশের বাজারের দোকান দখল করার জন্য নয়। বন্ধুরা আমার, যারা মনে করেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে, যা খুশি তা করবেন, কিন্তু না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, জনগণের কষ্ট হতে পারে, বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে, এমন কোন অন্যায় কাজ
তিনি বরদাস্ত করবেন না। তিনি আন্দোলন ব্যক্তি স্বার্থে করেননি, তিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছেন। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছেন। কিন্তু আমরা দেখেছি অতীতে এই চন্দ্র হোসেন মনপুরা যারা এই ক্ষমতায় ছিল অনেকের দোকানে পরিণত হয়েছে, অর্থাৎ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। বন্ধুরা আমার, আমি শুনেছিলাম স্থানীয় সরকার নির্বাচনে যেমন উপজেলার চেয়ারম্যানের পদপ্রার্থিতা, ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থিতা, মেয়রের পদপ্রার্থিতা, কাউন্সিলরের পদপ্রার্থিতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদপ্রার্থিতা, ইনশাআল্লাহ ওই প্রার্থী হবার জন্য এক কাপ চা খাওয়াতে হবে না, কিন্তু যার হাতে নিশ্চয়ই এই প্রার্থীটা তুলে দেওয়া যাবে না। ইউপি চেয়ারম্যানরা কি করত? দুই পক্ষ সালিসি যখন তার কাছে আসত, দুই পক্ষের কাছ থেকেই তারা মোটা অঙ্কের টাকা নিত, মানুষকে শোষণ করত এবং তাদের অত্যাচারে বিএনপি নেতা কর্মীরা গত 16 বছর এলাকায় যেতে পারেনি, ঘরে ঘুমাতে পারেনি। বন্ধুরা আমার, ওই সকল অত্যাচারীদেরকে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আইনের আওতায় নিব। তাহলে আমার মনে হয় এই রাজনীতির লেসে আপনি টিকবে কিনা আমার সন্দেহ রয়েছে। আগে ভাগে চিন্তা করুন, রাজনীতির এখন পরিবর্তিত অবস্থায় এখনো রাজনীতি করবেন? ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে যদি মনে করতে চান, তাহলে আমার মনে হয় সম্মান নিয়ে কেটে পড়া উচিত। আর যদি মনে করেন জনগণের সাথে থাকবেন, জনগণের পাশে থাকবেন, তাহলে অবশ্যই রাজনীতি করবেন। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সৎ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে চান, যারা প্রকৃত অর্থেই মানুষের সেবা করতে চায়। আমরা বিভিন্ন সময় পথসেবা করতাম, আমরা তার সাথে বিভিন্ন সময় কথা বলার যখন সুযোগ পাই, তার বক্তব্য আমরা শুনে অভিভূত হই। যখন দেখি যে তিনি সাধারণ মানুষের একটি ছোট ছোট সুখ দুঃখের সেই অনুভূতিকে নিজে ধারণ করেন। মনে করেন আপনি বহুতল ভবনের লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু লাইন ভঙ্গ করে একজন লিফটে উঠে গেছেন। লাইনে দাঁড়ানো মানুষগুলো জিজ্ঞেস করবে উনি কে? যদি বলে উনি বিএনপির নেতা, বিএনপির সম্মান কি নষ্ট হবে না? আপনি হসপিটালে গেলেন একজন রুগী দেখার জন্য, আপনি যেহেতু নেতা, আপনার সাথে 50 জন হসপিটালে চলে যাচ্ছে, আরো অনেক রুগী মুখে রয়েছে, সে রুগীদের কিন্তু আপনি কষ্টের কারণ হলেন। আপনার আমার কাছ থেকে জীবাণু ছড়িয়ে যেতে পারে ওই রুগীদের মধ্যে। এই ছোট ছোট অনুভূতিগুলো আমাদের নেতা জনাব তারেক রহমান ধারণ করেন। আপনি ব্যাংকে গিয়েছেন, অনেকে ক্যাশ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি সরাসরি ক্যাশ কাউন্টারে এসে ক্যাশিয়ার সাহেবের সামনে চলে গেলেন লাইন ভঙ্গ করে। লাইনে দেওয়ার মানুষগুলো যদি জিজ্ঞেস করে উনি কে, পাশ থেকে একজন বলবে উনি যুবদলের নেতা, যুবদলের সম্মান কি নষ্ট হবে না? আপনারা লক্ষ্য করেছেন, যদিও এখন পর্যন্ত মানতে পারেননি, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান তোরণ নির্মাণ অভ্যর্থনা জানানোর জন্য মোটরসাইকেলের বিশাল বহর এগুলো কিন্তু নিষেধ করেছেন। কেন করেছেন? যাতে মানুষের বিরক্তির কারণ আপনি আমি না হই। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। একটু আগে আজান দিয়েছে, আপনারা এশার জামাতে আশা করি শরীক হবেন। আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি, আপনারা সেই প্রথম দিন থেকে আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমাকে কৃতজ্ঞতা বদ্ধে আবদ্ধ করেছেন, আমি আপনাদের ঋণ কিভাবে শোধ করবো জানি না। একজন মানুষ এত হাজার হাজার মানুষের ঋণ কিভাবে শোধ করে,
কিন্তু আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আমি চর ফ্যাশনে বলেছিলাম, সেটা হচ্ছে আমি নিশ্চয়ই ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমার সব কাজ সঠিক হবে, সব কথা সুন্দর হবে এবং আমার সব সিদ্ধান্ত সঠিক হবে। আমি মনে করি না আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, আমার অনেক সময় বোঝা ভুল হতে পারে। আপনারা ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাকে শুধরে দিবেন, এই অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম বন্ধুরা আমার। আর আমি আপনাদেরকে বাকি জীবন কতটুকু সেবা দিতে পারবো জানি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে যাতে আল্লাহ তৌফিক দেন এবং আমি যাতে আপনাদেরকে কষ্ট না দেই। আজকের বক্তারা অনেক প্রশংসা শুনিয়েছে আমার পক্ষে, কিন্তু এই প্রশংসা যাতে দুদিন পরে মিথ্যা হয়ে না যায়, এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। যারা এত দূর দূরান্ত থেকে এই সমাবেশকে সফল করার জন্য টাকা খরচ করে, সময় নষ্ট করে এবং পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমি চেষ্টা করব, চরপেশন যখন আমার আসার সুযোগ হবে, আপনারা যদি আমাকে গ্রহণ করেন এবং আসার সুযোগ দেন, আমি মনপুরাতেও আসবো, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা প্রত্যেকে শৃঙ্খলার সাথে এখান থেকে বিদায় নিয়ে নিরাপদে যাতে বাড়িতে পৌঁছতে পারেন, এর জন্য আমি দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিশাল সভাকে জনসেবাতে পরিণত করার জন্য মনপুরা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সাথে আপনারা একটাই স্লোগান ধরবেন, এই চরপেশন মনপুরায় কোনো নেতা আছে, এই চরপেশন মনপুরায় আগামী দিনে একটি ছেলে কোনো নেতা আছে, সেই নেতা চলো বলো ইসলামিতে সমর্থনা যুবন নেতা নয়ন ভাই চরপেশনে মনপুরাতে সমর্থনা যুবন নেতা সমর্থনা নয়ন ভাই। সকলকে ধন্যবাদ। আজকের সভা এখানে সমাপ্তি করা হলো। সভাপতি